তোমাদের যে পরীক্ষাটা হলো, দেখছি আমি অনেকেই অ্যাবাভ 80% স্কোর করেছো। আর আমি ঠিক যে ভয়টা পাচ্ছিলাম যে তোমরা যে জায়গাগুলোতে মানে একদম ভুল করবে, তোমরা প্রশ্নটা ভেবেছো ঠিকই, ধরেছো ঠিকই, কিন্তু আনসার করার সময় জিনিসটা ভুল হয়ে গিয়েছে। তো চলো এবার একে একে দেখা যাক কোনটা কোনটা ভুল হয়েছে আর কোনটা ঠিক হয়েছে। তো ফার্স্ট কোয়েশ্চেন ছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ গোল আন্ডার এমডিজি। ম্যাক্সিমাম বাচ্চারা এখানে ঠিক কাজ করেছো, যে এনশিওর এগ্রিকালচার ম্যানেজমেন্ট। এগ্রিকালচার ম্যানেজমেন্ট বলে কিছু ছিল না, ওটা এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ছিল। এখানে এক্সপ্লেনেশন দেওয়ার মতো কিছু নেই। তোমাদের নিজস্ব রেসপন্স শিটগুলো খোলো, আমি যেখানে যেখানে ভুল হয়েছে সেখানটাই মেনশন করছি। যেগুলো ঠিক করেছো সেগুলো তো অবভিয়াসলি দেখাবে, আর যারা যারা ভুল করেছো এই পার্টিকুলার পার্টটা তারা একটু কারেকশন করে নাও। আমরা আমাদের নিজস্ব শিটগুলো খুলছি, আপনি প্রথম থেকে একটা একটা করে সলিউশন বলে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর আলাদা আলাদা করে কারণ সলিউশন সলভ করতে হবে না। হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, যারা ভুল করেছো ডিটা, যারা যে 3জন ভুল করেছো আপাতত, তারা একটু কারেক্ট করে নিও, এমডিজি এসডিজি গুলো একটু পড়ে নিও। দ্য নেক্সট ইজ কোয়েশ্চেন নাম্বার 2। এখানটা এমডিজি হ্যাজ 8 গোলস, হ্যাঁ। এসডিজি 17টা গোল, তাও ঠিক। আর 15তে এসডিজি রিপ্লেস করেছিল এমডিজিকে। এবার দেখো, ধরেই নাও তোমরা এই 3 নম্বর স্টেটমেন্টটা নিয়ে কনফিউজ। এবার কিন্তু এখানে আমরা একটা যেভাবে হয়তো আমি গেস করতাম সেই হিসেবে, মানে আমার মাথায় যেটা প্রথমেই এলো সেটা হচ্ছে এমডিজির 8টা গোল, এসডিজির 17টা গোল। তার মানে উন্নত করেছিল বলেই সেটা হচ্ছে 8 থেকে 17টা গোলে এসছিল। যত দিন এগোবে তত হয়তো তাদের আরও ওই গোলের মধ্যে ইমপ্রুভ করার মধ্যে আরও কিছু অ্যামাউন্ট বাড়বে। এবার হ্যাঁ, এখানে যেহেতু একটা ইয়ার ডেটা এগুলোর একটু প্রবলেম হয় এই সমস্ত এক্সামে, তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে ইন 2015 এসডিজি রিপ্লেসড এমডিজি, আর এটা ঠিক আনসার। হ্যাঁ বলো। কোশ্চেনটা 3 নম্বরটা মানে হচ্ছে যে 2015 সালে এসডিজি রিপ্লেসড হয়ে এমডিজি তে গেছে, কিন্তু এমডিজি রিপ্লেসড হয়ে তো এসডিজি তে গেছে, তাই জন্য তো ওটা মানে স্টেটমেন্টটা একটু ভুলে গেছে। এসডিজি রিপ্লেসড দ্য এমডিজি, যদি তুমি যেটা বলছো সেটার ইংলিশ এভাবে হতো, ইন 2015 এমডিজি ওয়াজ রিপ্লেসড বাই এসডিজি। আজকে যদি আমি বলি যে আমি একতাকে রিপ্লেস করেছি, দেন নাহিদ রিপ্লেসড একতা, বাট একতা নাহিদের দ্বারা রিপ্লেসড হয়েছে, দ্যাট মিনস একতা ওয়াজ রিপ্লেসড বাই নাহিদ। বুঝতে পেরেছো? হ্যাঁ। কোয়েশ্চেন 3, আন্ডার গোল 2 অফ এমডিজি। এইটা যারা যারা ভুল করেছো। এবার দেখো, প্রাইমারি এডুকেশন, একটা জিনিসের খুব প্রাইমারি কজ কোনটা, যেটা একদম বেসিক লেভেল। তো এবার গোল 2তে তাহলে কোনটা এনশিওর করতে চাইবে এদের মধ্যে? স্কিল বেসডটা হচ্ছে সব থেকে শেষে, তো সেই হিসাবে আমরা এটাকে এলিমিনেট করে দিলাম। ভোকেশনাল এডুকেশনেরও কথা বলা নেই। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে সেকেন্ডারি এডুকেশন, হ্যাঁ এটাও হতে পারতো, বাট যদি প্রাইমারি এডুকেশনটাকে আমরা এনশিওর না করি তাহলে কিন্তু বাকি কোনোটাই হবে না। তো সেই হিসাবে এমডিজির কান্ট্রিরা, মানে এমডিজিতে যারা সমস্ত মেম্বাররা সাইন করেছে তারা প্রাইমারি এডুকেশনটাকেই গোল দিয়েছিল প্রথম। কোয়েশ্চেন নাম্বার 4, এটা আমার মিস্টেক। তোমরা যারা যারা এটাতে নান অফ দ্য অ্যাবভ করেছো দে আর কারেক্ট, আর যারা যারা অপশন সি করেছো তারা ভুল করেছো। দ্য গ্রেট গ্রিন ওয়াল ইনিশিয়েটিভটা কে নিয়েছিল? দ্য গভর্নমেন্ট অফ আফ্রিকা। কিন্তু এটাতে ডেজার্টিফিকেশন অ্যান্ড ডিগ্রেডেশন অফ আরাভাল্লি মাউন্টেনে আলাদা নাম রয়েছে, দ্য আরাভাল্লি গ্রিন বেল্ট রিজিয়ন। এটা আমার মিস্টেক, আমি ওটা নান অফ দ্য অ্যাবভ করতে হতো আমাকে। হ্যাঁ অবভিয়াসলি ইট ইজ মাই ফল্ট, বাট দোজ হু হ্যাভ কারেক্টেড দিস ওয়ান তারা ঠিক করেছে নান অফ দ্য অ্যাবভ। প্রশ্ন অনুযায়ী হয়তো ভুল করেছে, বাট দ্য গ্রেট গ্রিন ওয়াল এই টার্মটা সাহেল রিজিয়ন বা আফ্রিকান রিজিয়নে ফার্স্ট কয়েন করা হয়েছিল। হ্যাঁ, এটা আফ্রিকান ইউনিয়ন করেছে, কিন্তু ইন্ডিয়াতে এর না মানে সূত্র ধরে একটা লঞ্চ করেছে, তো আমরা সবাই, আমিও প্রথমে কনফিউজ ছিলাম, তো ওটা ভেবেই 3 নম্বরটা করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। কোশ্চেনটা অনুযায়ী একমাত্র ভুলই আছে। এবার যে হচ্ছে গ্রিন ওয়াল ফার্স্টটা, মানে এটা নান অফ দ্য অ্যাবভ হতো। এবার
গ্রেট গ্রিন ওয়াল যে ওয়ার্ডটা, সেই টার্মটা ফার্স্ট কয়েন যে কান্ট্রি করেছিল তারই হওয়া উচিত, তো সেই হিসাবে এখানে যেহেতু নেই তো নান অফ দ্য অ্যাবভ হবে। আর যদি এখানে দিতাম যে আরাভাল্লি গ্রিন ওয়াল ইনিশিয়েটিভ টেকেন বাই, তখন তোমরা যেটা করেছো সবাই ম্যাক্সিমাম জন, তাহলে আরাভাল্লি রিজিয়নটা হবে। বলো একটা। আমি কিছু বলিনি তো। ও আচ্ছা, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ ওজোন লেয়ার রিপ্রেজেন্ট ওজোন লেয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে প্রেজেন্ট, ঠিক। মিটিওর মেজোস্ফিয়ারে বার্ন করে। এটা মনে রাখার জন্য সহজ উপায় কি, এম ফর মেজোস্ফিয়ার, এম ফর মিটিওর, বার্ন হয়ে যায়। অল ওয়েদারিং অ্যাক্টিভিটি আকার্স ইন ট্রোপোস্ফিয়ার। হ্যাঁ, সমস্ত রকম ওয়েদারিং অ্যাক্টিভিটি, ঝড় বৃষ্টি সবকিছু ট্রোপোস্ফিয়ারে হয়, সেই জন্য এখানে প্লেন চলাচল করে না। আর হচ্ছে আপনার মানে তোমাদের ওজোন লেয়ারের যে স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে হচ্ছে কোনো ওয়েদারিং অ্যাক্টিভিটি হয় না, যে জন্য ওখান দিয়ে প্লেন চলাচল করে। একটু কারেক্ট করে নেবে বা এই পার্টিকুলার ডেটাটা একটু দেখে নেবে, এখান থেকে অনেকবার অনেক কোয়েশ্চেন এসছে তোমাদের। কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ গ্যাস ইজ অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট ইন অ্যাটমসফিয়ার? এটা নাইট্রোজেন অবভিয়াসলি। হ্যাঁ, অক্সিজেন অনেকে করেছো, সরি যারা যারা হাইড্রোজেন করেছো বা কার্বন ডাই অক্সাইড করেছো, এই অ্যামাউন্টগুলো খুবই লেস। কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্টটা 0.00-তে চলে যায়। এদের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ 70 আপ আর অক্সিজেন 20 আপ, হয়তো 71-21 এরকম অ্যামাউন্টে রয়েছে। এবার না 78 নাইট্রোজেন, 78 আর অক্সিজেন হচ্ছে তোমার এই 20-র আশেপাশে। তো এবার সেই হিসাবে হ্যাঁ, এবার যখন তোমরা একটা সিকিওর যে জানো যে নাইট্রোজেনটাই একদম 78, তো এর আশেপাশে তো অক্সিজেন লাগবে না, অক্সিজেনের যেহেতু 20-র আশেপাশে, তো সেই জন্য নাইট্রোজেন যারা করেছো ঠিক। আর যারা ভুল করেছো একটু পড়ে নিতে হবে তোমাদের। মিনিং কি কোশ্চেনটা? অ্যাবান্ডেন্ট কথাটার মিনিংটাই বলি। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে একদম পর্যাপ্ত পরিমাণে, খুব বেশি পরিমাণে রয়েছে, সেটাকে বলা হয় অ্যাবান্ডেন্ট। The nutrition is the lack of abundant nutrition make a person malnutritious. তার মানে হচ্ছে অপর্যাপ্ত নিউট্রিশনের অভাবে একজন ম্যালনিউট্রিশনে ভোগে। ম্যালনিউট্রিশনের ইংলিশ বাংলা আমি জানি না। Question number 7. At the time of creation of Earth, which gas was absent? It was oxygen. এটা হয়তো সবারই মনে হবে যে অক্সিজেন ছাড়া তাহলে কি করে চলছে, যারা যারা মানে ভুল করেছো তাদের কাছে অ্যাট আ ফার্স্ট গ্ল্যান্স তাদের এটাই মনে হতে পারে যে অন্যান্য সব কিছুর থেকে অক্সিজেন তো হবেই, কিন্তু না। এটার একটা মানে ভালো কাহিনী রয়েছেন। একটা কোয়াজারভেট বলে একটা বস্তু তৈরি হয়েছিল নাকি প্রথমে, বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করেন। তো সেখানে নাকি কোয়াজারভেটের জন্য বিভিন্ন অ্যামোনিয়া, মানে দ্যাট পার্টিকুলার কোডার নেম, একটা বায়োকেমিস্ট্রিতে একটা টার্ম রয়েছে, আমি রিকল করতে পারছি না এই মুহূর্তে। তো সেই জিনিসটাতে মিথেন থাকতো, আর ওয়াটার তো আগে থেকেই ছিল, তো এটাতে তো আর আমি অ্যাবসেন্টের প্রশ্নই খুঁজে পাচ্ছি না। এবার হচ্ছে এই সমস্ত জিনিসগুলো একত্রিত হয়ে, আর ওই সেই সময়কার যখন গরম জল, মানে সব কিছু ঠান্ডা থেকে যখন পৃথিবী গরম হতে আরম্ভ করলো, ওই গরম জল সমস্ত কিছু একত্রিত হয়ে তখন, আর মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, এইগুলো সব মিলিয়ে তখন কি কি আরম্ভ হতে লাগলো, তোমার কোয়াজারভেট। এটা জলীয়, মানে ওই হয় না প্লাজমা টাইপের, জলও নয়, তারপরে হচ্ছে তোমার কঠিন বস্তুও নয়, দ্যাট ইজ মানে কোয়াজারভেট ছিল ওইরকম। এবার দেখো আরও একটা ট্রিক যেটা আমার এক্ষুনি মনে পড়লো, যে অ্যাট দ্য টাইম অফ ক্রিয়েশন অফ আর্থ, তো ক্রিয়েশন অফ আর্থে ধরে নিচ্ছি যে অক্সিজেন ইজ নেসেসারি ফর এভরি লিভিং বিং। তো সেই সময় কোনো কিছু ক্রিয়েশনই ছিল না, মানে যারা অ্যাটলিস্ট ব্রিথ করবে। তারপরে আমরা দেখছি আরও অন্যান্য গ্রহ, যে সমস্ত গ্রহগুলোতে এখনো প্রাণের অস্তিত্ব নেই, তুমি যদি দেখো সেই সমস্ত গ্রহে আরও যে সমস্ত গ্যাস, কার্বন ডাই অক্সাইড, মিথেন, ইথেন, বা হয়তো সালফিউরিক অ্যাসিড, বিভিন্নভাবে হয়তো এতদিনের বিভিন্ন অ্যাটমসফেরিক পরিবর্তনে সমস্ত কিছু রয়েছে, কিন্তু প্রাণ নেই। এই কথাটা আমরা কি করে বলতে পারছি? বিকজ দের ইজ ল্যাক অফ অক্সিজেন। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, আপনি কি মানে কোনো স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ, কিন্তু আমি না কোনো কিছু আপনার কিন্তু দেখতে পাচ্ছি না, জাস্ট পলিটিক্যাল ওইটাই, মানে পলিটিক্যাল সায়েন্স ওইটাই শুধু উঠছে। আচ্ছা ঠিক বাকি আছে, আমি তোমাকে নেট এখানে দেখতে সমস্ত হবে না, কিছু তুমি ফোনটা দেখো না। এটা আচ্ছা, দেখতে হবে না, বেশ। এখানে আমি শুধু আমার স্ক্রিন মানে আই কন্ট্যাক্টটা রাখার জন্য ওখানে আমি দেখছি, আমি আদারওয়াইজ আমিও ফোনেই দেখছি, তাছাড়া আমি দেখতে পাচ্ছি না কে কতগুলো ঠিক বা ভুল করেছে। ম্যাম হ্যাঁ বলো।
বলছি যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে তো জল হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাহলে ম্যাডাম এখানে যে আপনি বলছেন যে O2 থাকবে না, তাহলে কি করে জলটা উৎপন্ন হচ্ছে O2 না থাকলে? H2O, that is oxygen atom, and this is a pure oxygen form of molecule. There is a huge difference between a atom and a molecule. হ্যাঁ, এটা একটু হ্যাস্টিক শুনতে লাগবে যেহেতু মানে কেমিস্ট্রির পার্ট, যেহেতু ওটা H2O মানে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, কিন্তু ওখানে হচ্ছে তোমার অক্সিজেন যে মলিকিউল সেটা হচ্ছে দুটো অক্সিজেন অ্যাটম। আর তার থেকেও H2ওটাকে সব থেকে সহজে এলিমিনেট করা যায় কিভাবে? এখানে কোয়েশ্চেনটাই কি চেয়েছে, হুইচ গ্যাস ইজ H2O আ গ্যাস? ইট ইজ ফর্ম অফ লিকুইড। না না ম্যাম, আমি ওটা বলছি না, আমি বলছি যে মানে এই যে জল, এটার ফরমেশনটা তো হচ্ছে হাইড্রোজেন এন্ড অক্সিজেন দিয়ে, হ্যাঁ, কিন্তু তবেই তো অক্সিজেনের যে H2O হচ্ছে। অ্যাটম আর অক্সিজেনের যে মলিকিউল সেটা ডিফারেন্স রয়েছে। অক্সিজেন যে আচ্ছা গ্যাসটা সেটা ওই মানে O2 ফর্মেই থাকবে, অক্সিজেন অ্যাটম অনুযায়ী থাকবে না। এবার ওই আচ্ছা পুরো ম্যাম, সংকেতটাকে H2O বলছে ও। সেখানে আচ্ছা হাইড্রোজেন অ্যাটম দুটো আছে। আমরা সেক্ষেত্রে বলতে পারি যে হাইড্রোজেনও তো তাহলে একটা অ্যাটম, আর হাইড্রোজেন মলিকিউল, হাইড্রোজেন যেটা H2 সেটা একটা মলিকিউল, কিন্তু যখন এটা একটা পার্টিকুলার মলিকিউল ফর্ম করছে তখন হয়ে যাচ্ছে H2O। তখন আর ওটাকে আমরা আলাদা ধরতে পারবো না যে এই দুটো অক্সিজেন মিলিয়ে বা দুটো হাইড্রোজেন মিলিয়ে, নো, তখন ওটা H2O। বোঝা গেল? হ্যাঁ ম্যাম, কিছুটা, সবটা না। হ্যাঁ, না পুরোটা বুঝতেও হবে না, শুধু এটুকু জেনে রেখো মানে অ্যাটলিস্ট যেটা আমরা বলি যে মাগ আপ, ওটাই করে রেখো যে অক্সিজেন অ্যাটলিস্ট আর্থের ক্রিয়েশনের সময় প্রেজেন্ট ছিল না। কেমিস্ট্রিতে হ্যাঁ যেতে ঠিক গেলে আছে। পুরো মাথাটা বিগড়ে যাবে। নেক্সট, হোয়াট ইজ মেন্ট বাই হাইড্রোলজিক্যাল সাইকেল? আমি মনে করছি যে এটা যারা ক্লাস করেছো তারা কখনোই ভুল করনি, আই হোপ সো। দ্য সাইকেল অফ ওয়াটার, যারা যারা দ্য সাইকেল অফ এয়ার করেছো একটু মানে আই থিঙ্ক তোমরা হয় ক্লাস যদি করে থাকো ওই ইনঅ্যাটেন্টিভ ছিলে ক্লাসে, আদারওয়াইজ রিভাইজ করোনি। আমার মনে আছে যখন আমি অ্যাভালাঞ্চের একটা ক্লাস করাচ্ছিলাম যে হাইড্রোমেটিওরোলজিক্যাল প্রবলেম, তখন সামওয়ান গেভ মি আ বিউটিফুল আনসার কি ম্যাম এখানে কথাটাই বলা আছে যে হাইড্রো, দ্যাট মিনস রিলেটেড টু ওয়াটার, অ্যান্ড এখানে একমাত্র একটাই শব্দ যাচ্ছে ওয়াটার দিয়ে, দ্য সাইকেল অফ ওয়াটার। ইফ দ্য সাইকেল অফ এয়ার আমি যদি এরকম কিছু দিতাম যে হোয়াট ডু মিন বাই সাইক্লোন, তাহলে হয়তো কোনো রকমভাবে অন্য কোনো ম্যাটার হতো, আর সিডি তো হচ্ছেই না। বি কশিয়াস যখন তোমরা আনসার চুজ করবে। মেন ফাংশন অফ ডিডিটি, এটা যারা ভুল করেছো তাদের প্রতি তো আমার খুব রাগ, স্পেশালি যারা ডিসলেক্সিয়া চুজ করেছো। পরশু দিনের ক্লাসে আমি আলোচনা করছিলাম যে ইট ইজ কজড ডিউ টু লেড। এখানে ডিডিটি, আমরা আমরা যখন সয়েল পলিউশন পড়ছিলাম তখন আমরা পড়েছি যে ডিডিটিকে আমরা পেস্টিসাইড হিসেবে ইউজ করি, এতটা হার্মফুল হচ্ছে যে সেটা ইনফ্যাক্ট কার্সিনোজেনিক এজেন্ট হিসেবে লাগছে, যে কারণে এখন আমরা নিম কোটেড ইউরিয়া বা বায়ো অর্গ্যানিক অর্গ্যানিক হারভেস্টের দিকে, অর্গ্যানিক পেস্টিসাইডের দিকে যাচ্ছি। সেখানে দাঁড়িয়ে কিভাবে ডিসলেক্সিয়া হতে পারে? সেটাও এমন নয় যে আমি গত 1 মাস আগে আলোচনা করেছিলাম ডিসলেক্সিয়া, গত পরশু দিন আলোচিত হয়েছে ডিসলেক্সিয়ার ব্যাপারটা যে লেডের কারণে হয়। তো ডিডিটি অ্যাক্টস অ্যাজ আ পেস্টিসাইড। এটা খুব হার্মফুল পেস্টিসাইড, যেহেতু এটা একটা হার্মফুলের আন্ডারে কেন রাখা হচ্ছে, তার কারণ হচ্ছে এটা ইনফ্যাক্ট রিসার্চে এটাই পাওয়া গেছে যে এটা কার্সিনোজেনিক এজেন্ট হিসেবে কাজ করে। তো সেই হিসাবে এটা অ্যাক্ট অ্যাজ কার্সিনোজেনিক এজেন্ট। যদি কখনো এটা কোয়েশ্চনে পাও যে এনি পেস্টিসাইড ইজ রিলেটেড টু ক্যান্সার, দ্য অপশন ইজ কারেক্ট, ভুল করে আসবে না এটা। অ্যান এক্সাম্পল অফ গ্রিন হাউস গ্যাস, এটাতে 5 জন কারা কারা ভুল করেছো তোমরা? হাত তোলো। ম্যাম কত নাম্বারের কোশ্চেনস? Question number 10, an example of greenhouse gas.
গ্রিন হাউস গ্যাসের মানে কি, যেটা হচ্ছে তোমার গ্রিন হাউস মানে যেটা আমরা পড়েছি যে আর্থকে গরম করে রাখে। তো সেই হিসাবে আমরা কি কি দেখছি, কার্বন ডাই অক্সাইডও আর্থকে গরম করছে, ওয়াটার ভেপারও আর্থকে গরম করছে, মিথেনও গরম করছে। এবার ঠিক আছে, হিসেব অনুযায়ী আমরা দেখছি এখানে অল দ্য অপশনস আর কারেক্ট। তোমাদের অ্যাট এ ইনস্ট্যান্স মনে হতেই পারে যে অল অফ দ্য অপশনস আর নট কারেক্ট, বাট যখন আমরা এ অ্যান্ড সি দুটোকে পেয়ে যাচ্ছি তাহলে তো আমাদের কাছে আর কিছু করার নেই, আমাদেরকে তো ডিটাই চুজ করতে হবে। হ্যাঁ বলো। ম্যাম আমি বলছি তো, হ্যাঁ হ্যাঁ বলছি ম্যাম, এইটা বুঝতে পারিনি আমি, CO2 খালি করেছিলাম ম্যাম। মিথেন তো ঠিক আছে, হচ্ছে হচ্ছে, ওয়াটার ভেপার কি করে গ্যাস বলেছি তুমি, জি চেয়েছে। এবার হ্যাঁ সাবস্টেন্সটা গরম অবশ্যই করতে, কিন্তু মানে গ্রিন হাউস গ্যাস এই হিসেবেই মানে ওয়াটার ভেপারটাকে আমি করি না, মিথেন বিষয় শিওর ছিলাম ওয়াটার না, আপনি ভেপার CO2 তুমি টাই যখন আবার তুমি এত ভাবছো রোহিত, ভাই তুমি একটা জল গরম করছো পাত্রে, সেটা কিভাবে উপরে ওঠে? আমরা কি বলি, বাষ্প উঠছে, ইজেন্ট ইট আ গ্যাস? আমি কি বলেছি, সবসময় সিম্পল এক্সাম্পল দিয়ে ভাবার চেষ্টা করবে, ডোন্ট গো টু দ্য ডিপ এন্ড। আমরা যখন অতিরিক্ত জ্ঞানী হয়ে যাই, অতিরিক্ত যখন পড়ে ফেলি, তখন আমরা ডিপে ভাবি, কিন্তু না, এগুলো কেন দেবে? ওয়াটার ভেপার একটা সাধারণ মাথায় ওই সময় একটা আমাদের পিকচার খেলবে, কোনটা? জল গরম হচ্ছে, ধোঁয়া উঠছে, এটা গ্যাস ছাড়া আর কি? সেটা যদি গ্যাসই না হয়, সেটা উপরে উঠবে কি করে আর আর্থকে গরম করবে কি করে? সলিড পার্টিকেল কি আর অ্যাটমসফিয়ারের ট্রোপোস্ফিয়ার অব্দি যেতে পারবে, না স্ট্র্যাটোস্ফিয়ার অব্দি যেতে পারবে? আর বেশ, তোমার কথা অনুযায়ী যদিও বা হয়, তুমি কার্বন ডাই অক্সাইডের মিথেনটা মেনে নিলে, তাহলে দুটোই যখন মেনে নিলে একটাকে কেন চুজ করলে, ডিটা কেন করলে না? হ্যাঁ মানে মিথেন বিষয়ে ম্যাম শিওর ছিলাম না, ওই জন্যই CO2 টাই তৈরি করেছে, ওটাই চেনার পর্যন্ত পড়েছে আমি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11 বলছে দা আইডেন্টিফাই হেলথ এফেক্ট রিলেটেড টু নয়েজ পলিউশন, deafness. Related to noise pollution is statement 1, deafness, hypertension, insomnia, respiratory problem. যারা যারা ঠিক করেছো, আমি হ্যাঁ বলো ঝিলিক। ম্যাম, মানে অল অফ দ্য অ্যাবাভ তো হবে, মানে করে দুইটা হবে? কেন হবে না সেটা বুঝতে পারছি। রেসপিরেটরি প্রবলেম কি করে হবে? তোমার নয়েজ পলিউশন হলে তোমার অক্সিজেন নেওয়া কমে যাবে, নাকি কার্বন ডাই অক্সাইড এক্সেল করা বেড়ে যাবে, কোনটা? নয়েজ পলিউশন হচ্ছে হোক 100 ডেসিবেলের উপরে চলে গেছে, তাই জন্য কি গাছ অক্সিজেন দেওয়া বন্ধ করে দেবে? দেবে না তো, তাহলে তোমার রেসপিরেটরি প্রবলেম কেন হবে? ডেফনেস, যারা শুনতে পাবে না, হাইপারটেনশন অবভিয়াসলি একটা, যারা এমনিতেই ব্লাড প্রেশার হাই, তারা যখন ওই নয়েজটা বারবার শুনবে, অত হাই পলিউশন, তখন তাদের টেনশন হবে। ইনসোমিয়া মানে হচ্ছে ঘুম না আসা, ঘুম আসবে না অতিরিক্ত, এমনিতেই একটু হাই ভলিউমের যদি আমরা একটা রুমে থাকি, আমরা বলি যে একটু সাউন্ডটা কমা, বাট এটা যখন পলিউশন হয়ে যায়, দেন ইট ইজ আরও হার্মফুল এফেক্ট। আর রেসপিরেটরি প্রবলেম যখন নয়েজ পলিউট করবে, তখন অ্যাটলিস্ট আমাদের অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে আমাদের লাঙ্গের কোনো সম্পর্ক নেই, তো রেসপিরেটরি প্রবলেম হবে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, দ্য চেরনোবিল অ্যাক্সিডেন্ট 1986, ওকে। দেন হচ্ছে কারেক্ট সিকোয়েন্স অফ বায়োম্যাগনিফিকেশন। বায়োম্যাগনিফিকেশনের এবার দেখো, ওখানে অপশনটা আরও একটু কঠিন ছিল, ওটা আমি চেঞ্জ করে সহজ করে দিয়েছি যাতে তোমরা ধরতে পারো, এখানে অর্ধেকের মানুষ ধরতে পারোনি। 3 নাম্বার অপশনে তোমরা দেখো, এটা আমি কোয়েশ্চেন নাম্বার 13-র কথা বলছি, কারেক্ট সিকোয়েন্স অফ বায়োম্যাগনিফিকেশন। কোয়েশ্চেন নাম্বার 13-তে পয়েন্ট 3 যেটা রয়েছে স্টেটমেন্টের ক্ষেত্রে লেখা রয়েছে ফাইটোপ্ল্যাঙ্কটন, এটা আমি তোমাদের সুবিধার জন্য করেছি। কোয়েশ্চেন পয়েন্ট 3-তে ছিল ব্যাকটেরিয়া, একই ব্যাপার, কিছু কিছু মানে কেন একই ব্যাপার সেটাও বলছি। ফাইটোপ্ল্যাঙ্কটন যেটা হচ্ছে, সেটা আমরা কি জানি, ফাইটো ইজ রিলেটেড টু লাইট, প্ল্যাঙ্কটন মানে জীব। যে সমস্ত প্রাণীগুলো ফাইটো মানে আলোকে কাজে লাগিয়ে খাবার তৈরি করতে পারে, তারা হচ্ছে প্রাইমারি প্রডিউসার। কিছু কিছু ব্যাকটেরিয়ার শরীরে এই ক্ষমতাটা রয়েছে, যারা হচ্ছে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, ম্যাক্সিমাম 1 or 2 এইরকমই দুটো ব্যাকটেরিয়া।
এবার কি, ফাইটোপ্ল্যাঙ্কটন যখন খাবার বানাবে তাহলে তাকে খাবে কে? জুপ্ল্যাঙ্কটন, ছোট প্রাণী। ছোট প্রাণীকে কে খাবে? ফিশ। ফিশকে কে খাবে? হিউম্যান। তাহলে হিউম্যানটা সবারই লাস্টে। এবার সেই অনুযায়ী আমি রেখে দেখছি কি ফিশ, মানে 4-1। এবার 4-1 কোন অপশনে রয়েছে? অপশন সিতে। ফিশ অ্যাটলিস্ট মানে জুপ্ল্যাঙ্কটনকে ফাইটোপ্ল্যাঙ্কটন খেতে পারবে না কখনো, যারা 2-4-3-1 করেছো। জু মানে অ্যানিমাল, ফাইটোপ্ল্যাঙ্কটন আমি শেখাচ্ছি তোমাদেরকে একদম বেসিক থেকে, যে এটিমোলজিতে যাবে, যখনই বুঝতে পারবে না চলে যাও তলায়। ফাইটো মানে কি? আলো, ফটোসিনথেসিস, আলোর সাহায্যে কেউ সিনথেসিস করছে খাবার। এখানেও যে সমস্ত প্ল্যাঙ্কটনগুলো ফাইটো মানে আলোর সাহায্যে খাবার বানাচ্ছে, দে আর প্রডিউসার্স, তাকে খাচ্ছে কে? ছোট প্রাণী বা প্রাইমারি খাদক, জু প্ল্যাঙ্কটন। তাকে খাচ্ছে কে? বড় মাছ, ফিশ। আর ফিশকে কে খাবে? হিউম্যান। তো সেই হিসেবেই বায়োম্যাগনিফাই হবে। অপশন ইজ 3, সি। কিন্তু এই প্রশ্নটা ভুল করার পর আমি গুগল সার্চ করেছিলাম, ওখানে জুপ্ল্যাঙ্কটন প্রথমে দেওয়া আছে। ইম্পসিবল, কখনো হতে পারে না। হ্যাঁ, জুপ্ল্যাঙ্কটন হবে না ফার্স্টে। আর যদিও বা থাকে সেটা ভুল আছে। আমি আজকে কত ভুল করেছি, মানুষ টাইপিংয়ে ভুল করতেই পারে। ফাইটোপ্ল্যাঙ্কটনের সঙ্গে জুপ্ল্যাঙ্কটন, তারপরে ফিশ, তারপরে হিউম্যান। জুপ্ল্যাঙ্কটন যদিও বা ওনারা করে থাকেন, মেবি মিসপ্রিন্ট হয়ে গেছে বা মিসটাইপ হয়ে গেছে। ফুল ফর্ম অফ প্যান, এটা বেশিরভাগ জনই ঠিক করেছো, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে। স্পেশালি আমি একটা অপশন দিয়েছি পারঅক্সি অ্যালকাইল অ্যাসিটাইল নাইট্রেটস, আমি সাজেস্ট করব স্পেলিংটা একটু মাথায় রাখবে এটা। আর একটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, অনেক সময় হয়তো সায়ানাইট দিয়ে দেবে, মানে মিথাইলের জায়গায় হয়তো ইথাইল দিয়ে দেবে, এই স্পেলিংগুলো একটু মাথায় রাখবে। হ্যাঁ বলো। ঠিক আছে। ইন হুইচ ইয়ার রটারডাম কনভেনশন? কোয়েশ্চেন নাম্বার 15। ইন হুইচ ইয়ার রটারডাম কনভেনশন? এটা ম্যাক্সিমাম জনই ঠিক করেছো, তবে যারা করনি, হয়তো ক্লাস করনি বা পড়নি, দ্যাট ইজ 1998। দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। Which of the following state has the highest mangrove density coverage in India? যদি অপশন না থাকতো তাহলে কোন স্টেটটা হতো? ওয়েস্ট বেঙ্গল, সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গল, সুন্দরবন। তারপরে গুজরাট। সেকেন্ড গুজরাট, হ্যাঁ, তারপরে হচ্ছে আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর। ওকে। নেক্সট, which of the following is radioactive element? হিলিয়াম যে কজন করেছে আমার খুব রাগ হচ্ছে তাদের উপর। এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, এটা গ্যাসের পর্যায়েই অনেকে ফেলে না। ম্যাম, আমি ইউরেনিয়ামটা করেছিলাম অপশনে, মানে যখন হয়েছে কোনো ফোনটার জন্য বা কিছু হবে, তখন দেখছি আমি, যখন অ্যান্সার শিটটা দেখছি হিলিয়াম হয়ে গেছে, মানে ওটা আমি জানতাম, কিন্তু ওটা মানে ভুল হয়ে গেছে কোনো কারণে। ওকে, ইউরেনিয়াম। আর যদি এরকম কোনো অপশন থাকে যে দুটো ইউরেনিয়াম দিয়ে দিল, তখন কোনটা হবে? ইউরেনিয়াম 235। ওকে, হ্যাঁ, ইউরেনিয়াম 235, এই দুটো মাথায় রাখবে। ফ্লাই অ্যাশ ইজ আ পলিউট্যান্ট রিলিজড ফ্রম কোল বেসড থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ভেরি গুড। যারা ভুল করেছো, সিএফসি বেসড প্ল্যান্ট, দুজন করেছো। একটা কথা বলো, সিএফসি বেসড প্ল্যান্ট থেকে সিএফসি বেশিরভাগ নির্গত হবে। ফ্লাই অ্যাশ সেরকমভাবে ঠিক আছে, মেনেই নিচ্ছি 1% হলো, 2% হলো, কিন্তু মোস্টলি তো কোল বেসড থার্মাল পাওয়ার প্ল্যান্ট। সুগার ইন্ডাস্ট্রি থেকে ফ্লাই অ্যাশ হয় না। আর সিওয়েজ ট্রিটমেন্ট থেকে ওটা তো শুধু জলই ওয়াশ করে, মানে সিওয়েজ মানে হচ্ছে আমাদের যে লিকুইড যে ড্রেনেজগুলো হয় সেগুলোকে ট্রিটমেন্ট করা। ইভেন ওই জলটা আমাদের অন্যান্য কাজেও ইউজ করতে হয়, সিওয়েজ করে ও ট্রিটমেন্ট করে ওই জলই আবার রিসাইকেল হয়ে আমাদের বাড়িতে আসে, আমরা ওটাকে ইউজ করি। তো এইখান থেকে কোনো ফ্লাই অ্যাশ অ্যাটলিস্ট বেরোয় না। কোয়েশ্চেন নাম্বার 19। হেডকোয়ার্টার অফ রামসার, এটা গ্ল্যান্ড। এই হেডকোয়ার্টারগুলো একটু পড়ে নেবে, যেগুলো আমি মেনশন করে দিয়েছি, যেগুলোতে মানে তোমার প্রোটোকলের পার্টিকুলার স্লাইড বা পিডিএফটাতে রয়েছে, একটু দেখে নিও। হ্যাঁ, এবার আসা যাক। আমি আগের দিন বলছিলাম না যে গাইজ প্লিজ নোটিস ইনকারেক্ট অ্যান্ড কারেক্ট। কোথায় দিমাগটাকে ছেড়ে আসো, চোখটাকে ছেড়ে আসো।
বলো। ম্যাম এখানে কোয়েশ্চেনটা নিয়ে আমার একটু জিজ্ঞাসা আছে। এখানে বলা হয়েছে ভিয়েনা কনভেনশন হুম ইজ দ্য সাকসেসর অফ দ্য মনিট্রি প্রোটোকল। হুম সাকসেসর মানে পরে আসছে। ভিয়েনা কনভেনশন এসে 1985-এ, আমি খাতাটা পুরো দেখলাম। মন্ট্রিল প্রোটোকল এসে 1989। এটা তো প্রেডিসেসর হবে, তাহলে সাকসেসর কি করে হচ্ছে? ভিয়েনা, সেটাই তো, সাকসেসর নয় তো। ম্যাম আমি ইনকারেক্ট পড়িনি, ওটাই আমি ভুল করেছি। রোহিত যে বলছো তুমি ভিয়েনা কনভেনশনের হ্যাঁ প্রেডিসেসর, সরি, আমি কোয়েশ্চেনটাও ভুল দেখেছি, আমি তখনও কারেক্টই দেখেছিলাম, সরি। হ্যাঁ Sorry. আমি জানি তো যে তোমরা কারেক্টই দেখবে এটাকে। ভিয়েনা কনভেনশন ইজ দ্য প্রেডেসেসর অফ মন্ট্রিয়াল প্রোটোকল। অ্যান্ড আমি কি বলেছিলাম, ভিয়েনা কনভেনশন সাইন্ড হয়েছিল 1988-এ, কিন্তু রাটিফাইড কবে হয়েছিল? অনেক পরে, 2009-এ হয়েছিল। সো বোথ আনসার আর ইনকারেক্ট। কনভেনশন অফ সিবিডি 1993-তে, এই সালগুলো আমি লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। ম্যাচিং আসে অনেক সময়, যে সিবিডি কবে হয়েছিল, রটারডাম কনভেনশন কবে হয়েছিল, মানে 4টে অপশন দিয়ে দেবে, তার সঙ্গে ম্যাচিং সালগুলো দিয়ে দেবে। এবার তারপরে আমাদেরকে ঠিক অপশনটা চুজ করতে হবে। সো সবাই মিলে একটু দেখে নিও, একটু মনোযোগ দিয়ে, কোন কোন প্রোটোকল কোন কোন ইয়ারে হয়েছিল। নেক্সট ইজ কোয়েশ্চেন নাম্বার 22, এইম অফ প্যারিস ক্লাইমেট ডিল। একজন করেছো স্ট্রেনদেন দ্য গ্লোবাল রেসপন্স টু গিভ ইমপ্লিমেন্টেশন অফ নাগোয়া প্রোটোকল। না, নাগোয়া প্রোটোকল নয়, সেটা হচ্ছে নাগোয়া প্রোটোকল ইজ রিলেটেড টু কোনটা? কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। সেখানে দুটো ছিল, একটা নাগোয়া প্রোটোকল আর একটা ছিল কার্টাজেনা প্রোটোকল। তো এবার হচ্ছে সুতরাং অপশন এ ইজ রং। আর একজন করেছো নান অফ দ্য অ্যাবভ, যাই হোক হয়তো জানতে না। তো অপশন বি যারা করেছো, ওয়েল ডান। স্ট্রেনথেন দ্য গ্লোবাল রেসপন্স টু কিপ টেম্পারেচার বিটুইন 1.5 to 2 ডিগ্রি সেলসিয়াস। আর গত পরশুদিন আমরা কি পড়ছিলাম, বিজ্ঞানীরা কত ডিগ্রির মধ্যে কমাতে বলেছেন? ইমিডিয়েটলি অ্যাকশন শুড টেকেন টু রিডিউস দ্য টেম্পারেচার ইজ 1.8 ডিগ্রি। কত ডিগ্রিতে কমাতে বলেছেন? 1.8 ডিগ্রি। 2 ডিগ্রিও আমাদের কাছে এখন রিস্ক হয়ে দাঁড়াবে। রেড ডেটা বুক, রেড ডেটা বুক ইজ এন্ডেঞ্জার্ড ফ্লোরা অ্যান্ড ফনা। আমার মনে আছে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে মনে রাখার জন্য তোমাদের, যে রেডই কেন বলেছে, বিপন্ন বা বিপদগ্রস্ত এই কারণে। তারপরেও কিভাবে তোমরা অল ফ্লোরা অ্যান্ড মানে ফ্লোরা করেছো। অল ফনা আর ফ্লোরাকে বলার জন্য অনেক কনভেনশন আছে। ওয়াই দিস টার্ম রেড ডেটা বুক? আর কেনই বা এর নাম রেড, রেড দিয়ে স্টার্ট হয়েছে? কিছু তো ব্যাপার আছে। রেড ডেটা বুক বিকজ রেড লাইট বা রেড কালার সিগন্যালস বিপদ, মানে ডেঞ্জার। সেই জন্য এবার দেখো, আমরা এও দেখি। এবার ডেঞ্জারের জন্য আমরা কোনটা অ্যাপ্লাই করতে পারি? এখানে একটাই অপশন রয়েছে, এন্ডেঞ্জার্ড, সেটাই হবে। অল ফ্লোরা অ্যান্ড ফনা মানে আমি আমার হিসেবে বলছি, যদি সেটাই হয়, অল ফনা ফ্লোরাতেই যদি হয়, তার জন্য তো রেড আনার দরকার নেই, গ্রিন দিতে পারতাম তাহলে, বা ওয়াইল্ড ডেটা বুক দিতে পারতাম। রেড মিনস বিপদ, মানে যার যে সমস্ত প্রাণীরা বিপদগ্রস্ত তাদের জন্যই এন্ডেঞ্জার্ড। এটা আমি বলেও ছিলাম, আমার মনে আছে। বেসিক ইউনিট অফ ইকোলজি, কোয়েশ্চেন নাম্বার 24, অ্যামাং দ্য অপশন। অনেকেই ভুল করেছো, অনেকে করেছো এনভায়রনমেন্ট, অনেকে করেছো ইকোসিস্টেম। এবার দেখো, ইকোলজি আমরা কি জানি? হোয়াট ইজ ইকোলজি? ইকোলজি হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড পড়াশোনা, ঠিক আছে। এবার এনভায়রনমেন্টও হলো, ইকোসিস্টেমও হলো, কিন্তু পপুলেশন, কোনো জায়গার একটা যদি একটা গাছের পপুলেশন না থাকে, একটা পতঙ্গের পপুলেশন না থাকে, একটা মানুষের পপুলেশন না থাকে, বাঘের পপুলেশন না থাকে, তাহলে কি করে সেখানে এনভায়রনমেন্ট করে উঠবে? এনভায়রনমেন্ট মানে কি? আমাদের আশেপাশের জিনিসের সঙ্গে আমাদের ইন্টারাকশন, মনুষ্য পপুলেশনের সঙ্গে ব্যাঘ্র পপুলেশনের ইন্টারাকশন। এবার তার বেসিক ইউনিটটা কি? পপুলেশন। যদি কতগুলো স্থানীয় গোষ্ঠী না থাকে, তাহলে সেখানে তো আর একটা পরিবেশ মানে গঠিত হতে পারে না। এবার যদি হচ্ছে তোমার, যদি আমি দেখি যে এনভায়রনমেন্টই গঠিত না হয়, তাহলে সেখানে ইকোসিস্টেমে গঠন হবে না। বায়োস্ফিয়ার তো অনেক বড় টার্ম হয়ে গেল। দ্য নেক্সট 25-এ কি কিন্তু বলছে? এখানে পপুলেশন বলতে তো যেটা বোঝানো হয়েছে, হ্যাঁ, এটা আমি দেখি কোশ্চেনটা, সেটা হলো যে বেসিক এখানে বলা ইউনিট অফ হয়েছে যে ইকোলজি অ্যামাং দ্য অপশন। বেসিক, হ্যাঁ বেসিক এটা কি? এবার পপুলেশনটা যদি আমি ধরি, হুম তো যেই এমন তো পরিবেশ থাকতে পারে যেখানে পপুলেশন নেই,
পপুলেশন বলতে জেনারেলি যেটা আমরা মানে বুঝি সেটা হলো যে মানে মানুষের ক্ষেত্রে। হ্যাঁ। এবার যদি সব পপুলেশন ধরিও, হুম। সেক্ষেত্রে বেসিক ইউনিটস অফ ইকোলজি অ্যামং দ্য অপশনস, তো বেসিক ইউনিটটা তো পপুলেশন কি করে হতে পারে? পপুলেশনের সাথে মানে পরিবেশের সাথে জীবের হুম। এবার তুমি যেটা বলতে চাইছো, যেমন এটা হচ্ছে তোমার যেটা ভুল ভাবছো, সেটা হচ্ছে ওই লাইক ওই কোয়েশ্চেনটার মতো, সুন্দরবন গুজরাট। অপশনে যখন পপুলেশনের থেকেও ইন্ডিভিজুয়ালকে দেওয়া নেই, তাহলে আমরা পপুলেশনে চুজ করব, আমরা আর অন্য কিছু ভাববো কেন? এখানে পপুলেশনের থেকে যে কোনো জিনিসটাই তো ব্রডার অ্যামাউন্ট। আমাকে বলেছে যে একটা বন সৃষ্টির জন্য কোনটা দরকার, আমরা কি জানি? প্রথমে একটা গাছের দরকার। সেখানে যদি একটা গাছ না দিয়ে যদি বলে যে 4-5টা ছোট গাছ, তার থেকে ছোট অপশনটা যখন নেই, তো সেটাই তো সব থেকে ছোট, ওটাই চুজ করব। আমি আর আশেপাশে কেন ভাববো? অপশনে যখন জিনিসটা দেওয়া নেই মানে ওটা এলিমিনেটেড, ওটাকে দেওয়ার প্রয়োজন মনে করেননি। এবার দেখতে হবে বাকিগুলোর মধ্যে কোনটা বেসিক, যেটা বেসিক সেটাকেই পুট করবো আমরা। দেখেছো কিভাবে এক্সামিনাররা তোমাদের মাইন্ড রিড করে? সাইকোলজিস্ট থাকে ওদের জিনিসটা প্যানেলে। একবার একটু বোঝাবেন প্লিজ, আমি ঠিক বুঝলাম না। এখানে বলেছে যে ইকোলজির বেসিক ইউনিট, অ্যাকর্ডিং টু দ্য অপশন ইকোলজির বেসিক ইউনিট পপুলেশন। ধরে নিই যে আমরা এই ঘরে বসে রয়েছি, এনভায়রনমেন্ট একটা ক্রিয়েট হয়েছে পড়াশুনোর, টিচার আর স্টুডেন্টের, তাহলে বেসিক ইউনিট এখানে কোনটা ইকোলজির? এনভায়রনমেন্ট যেখানে আমি আর তুমি আছি, নাকি এই মানুষের পপুলেশনটা? মানুষটা। এক্স্যাক্টলি, সেটাই আমি বললাম যে যদি আমি বলি বেসিক ইউনিট অফ এ ফরেস্ট, তোমার মতে একটা গাছ, ইট ইজ ওকে, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু সেই অপশনে যদি বলে যে 2টো গাছ, 4টে গাছ, 6টা গাছ, তাহলে তুমি কি বলবে যে একটা গাছ নেই বলে আমি অপশনে আর ক্লিক করব না? যেটা তার থেকে মিনিমাম সেটাতে ক্লিক করব। ওই 4টে, 6টা, 8টার মধ্যে সব থেকে ছোট কোনটা? 4টে, তাহলে আমি 4টেকেই ধরবো, ওটাই তো বেসিক। ওই কোয়েশ্চেনটার আনসারের ডিমান্ড অনুযায়ী ওই 4টেই বেসিক, এর আশেপাশে আর কিছু ভাববে না। কোয়েশ্চেন দেখো, আনসার দেখো, ডিপ নো। যত ডিপে যাবে তত বেশি চিন্তা ভাবনা আরো উন্মুক্ত হয়ে শাখা প্রশাখা বিস্তার করবে, ভুল করে আসবে। অপশন অনুযায়ী কোনটা ঠিক ফর দ্য কোয়েশ্চেন সেটাকে চুজ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 25, যারা ভুল করেছো, এক্সটিংশন অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল ইন ওয়াটার। ওজোন যারা করেছো, ওজোনের সঙ্গে কোনো রিলেট নেই, হয়তো তোমরা ওজোন দেখোনি, ওটাকে অক্সিজেনই দেখেছো, যেটা আমার মনে হচ্ছে। তারপরে আছে নাইট্রোজেন ডিপ্লেশন। নাইট্রোজেনটা সয়েলের অ্যামাউন্টটা বেশি থাকে ওয়াটারের থেকে, তো এখানে নাইট্রোজেনটা হবে না। আর ওজোনটা তো হচ্ছেই না। সংকেতগুলো মনে রাখতে হবে, আমি প্রত্যেকটা পার্টিকেলের পাশাপাশি সংকেত লিখে দিয়েছিলাম। নেক্সট, কার্বন মনোঅক্সাইড, ইট ইজ আ হার্মফুল গ্যাস। এটা না থাকলে প্রাণীরা বেঁচে যাবে, থাকলে নয়। অক্সিজেন ইজ দ্য রাইট আনসার। 26, এখানেও তোমরা যারা ভুল করেছো তারাই সেম ভুল করেছো, ইনকারেক্টকে কারেক্ট দেখে। রেডিও অ্যাক্টিভ পলিউশন ক্যান কজ ক্যান্সার, ইয়েস, the statement is right. Soil pollution can cause cancer, statement is right. But what is the demand of the question? Incorrect answer के pick করতে হবে। Incorrect কোনটা? কোনোটাই incorrect নয়, তাহলে D, none of the answer is incorrect. 27, রানা প্লাজা ডিজাস্টার, সবাই ঠিক করেছো। প্রথম সিলিকোসিস, 28 সিলিকা। আমার মনে আছে আমি এটা বলেছিলাম, সিলিকোসিস। রানা প্লাজার ডিজাস্টারটা কি একবার যদি বলে দেওয়া যায় তো ভালো হতো, মানে আমি জানি না ডিটেলসটা খুব বেশি। রানা প্লাজাটা হচ্ছে, আমরা যখন ম্যানমেড ডিজাস্টার পড়ছিলাম, রানা প্লাজা বলে মানে একটা প্লাজা, বুঝতেই পারছি রানা কারোর একজন নাম, সেই ওনার অনুযায়ী সেখানে নামকরণ করা হয়েছে রানা প্লাজা। ওটা একটা 4তলা বিল্ডিং ছিল, বিল্ডিংটা ছিল বাংলাদেশে। সেখানে তার ওনার অনুযায়ী সেখানে কিছু কাপড়ের দোকান ছিল, যেভাবে একটা কমপ্লেক্স তৈরি হয় আর কি, মাল্টিপ্লেক্স। তো এবার সেখানে দেখছি যে কাপড়ের দোকান রয়েছে, সাজগোজের দোকান রয়েছে, খাবার দাবারের দোকান রয়েছে, বাট প্রমিনেন্ট কোনটা? ওই কাপড়ের দোকান। এবার একদিন
মানে তার বিজনেস আরও বাড়ানোর জন্য ওই রানা নামক ব্যক্তিটা বা আরও যে সমস্ত ব্যক্তিরা ওনার হিসেবে ছিল, তারা কি করলো, মিউনিসিপ্যালিটির পারমিশন ছাড়া সেখানে 8তলা বিল্ডিং বানিয়ে নিল। এবার তাহলে তোমাদের মনে হবে তাহলে এরকম তো অনেক কিছুই হচ্ছে, 4তলা কেন, কলকাতায় তো 42তলা রয়েছে, কিচ্ছু হচ্ছে না। এর কারণ হচ্ছে যে প্রথম যখন বিল্ডিংটার একদম ভিত তৈরি করা হয়, সেটা একটা জলাকে মানে বন্ধ করে বানানো হয়েছিল। এবার তাই জন্যই ওই বিল্ডিংটা বানানোর পারমিশন ছিল 4তলা। এবার কি, আমি সাধারণভাবেই জানি আমি একটা অনৈতিক কাজ করছি, আমাকে মিউনিসিপ্যালিটি 4th ফ্লোর অবধি বানাতে দিয়েছে, তার বেশি বানাতে গেলে আমাকে মিউনিসিপ্যালিটি পারমিশন দেবে না। সে বানিয়ে ফেললো উইদাউট পারমিশন 8th ফ্লোর অবধি। এবার যখন 8th ফ্লোরে কাজ হয়েছে তখনও কিছু ড্যামেজ হয়েছে। সেকেন্ড হচ্ছে ওখানে ম্যানুফ্যাকচার হয় কাপড়ের, তো সেইটাও একটা ড্যামেজের কারণ সৃষ্টি করেছিল। তো একদিন কি হয়, এভাবেই কতগুলো লোক, যে সময় ওদের ঢোকার টাইম অফিসে, সে তখন ঢুকে দেখেছে যে একটা ফাটল দেখতে পেয়েছে। তারপরে কি, সে দেখে তার সমস্ত বন্ধুদেরকে বলেছে বা কর্মচারীদের কালিগদের বলেছে, চলো আজকে এখান থেকে অ্যাটলিস্ট বেরিয়ে যাই, অথরিটিকে আমরা কমপ্লেন করি। সেখান থেকে সবাই বেরিয়ে গিয়েছে, অথরিটিকে জানানো হলো, এলো, তারা নেগলেক্ট করে দিল। যারা বাড়ি চলে গিয়েছিল তাদেরকেও বাড়ি থেকে ডেকে আনা হলো। অ্যাজ ইউজুয়াল, যেমনভাবে দোকান খোলে 10টা 11টা নাগাদ, যেমনভাবে মানুষের ভিড় হয়, সবাই এসছে, সবাই গ্যাদার করেছে, ঠিক সেই সময়ই পুরো বিল্ডিংটা কোল্যাপস করে যায়, অগণিত মানুষ এখানে চাপা পড়ে মারা যায়। তো তারপরে এবার এত মানুষ মারা গিয়েছিল, এবার আমরা কি জানি, ডিজাস্টার মূলত আমরা, যেহেতু আমরাই হচ্ছে সৃষ্টির সব থেকে উচ্চ প্রাণী, তাই আমাদের কোনো ক্ষতি হলে সেটাকে আমরা ডিজাস্টারের আন্ডারে রাখি। খুব বেশি পরিমাণ মানুষ মারা যাবে, মানে মারা গেলে, তো অনেক মানুষ মারা গিয়েছিল। ওটাকে নাকি বলা হয়, রানা প্লাজাটাকে নাকি বলা হয় যে তোমার ভোপাল ডিজাস্টারের পর মনুষ্য ইতিহাসে ম্যান ক্রিয়েটেড এটা একটা খুব বড় ডিজাস্টার। এটা বাংলাদেশে হয়েছিল, ইভেন তারপর নাকি মানে গ্রেফতারও করা হয়েছিল, পরবর্তী ইতিহাস আমি অতটা খেয়াল করিনি, বাট এটা হচ্ছে মূল, যে ওইটা ছিল একটা ফাটল দেখা গিয়েছিল, কিন্তু যে হায়ার অথরিটি তাকে খবর দেওয়া হলেও সে কোনো রকম ব্যবস্থা নেয়নি, উল্টে যারা বাড়ি চলে গিয়েছিলেন বা যারা খবর দিয়েছিলেন তাদেরকে ডেকে কাজ করানো হয়েছিল। আর ওটা খোলা থাকার ফলে প্রচুর মানুষ যাদের দরকার তারা এসেছিলেন, তাদের জিনিসপত্র মতো কেনাকাটা করছিলেন, বাট সেই সময়ই বিপদ নেমে আসে। তো দিস ইজ রানা প্লাজা ডিজাস্টার। দ্য নেক্সট, সিলিকোসিস, কোয়েশ্চেন নাম্বার 28। সিলিকা, সব থেকে মনে রাখার সহজ উপায় এটা, সিলিকোসিস, সিলিকা। সিএফসি থেকে কি হয় আমরা জানি, যে ওজোন ফর্মেশন, হোল সৃষ্টি হচ্ছে। মন্ট্রিয়াল প্রোটোকলে সিএফসির সঙ্গে আরও কোন ব্যাপারটাকে জোর দেওয়া হচ্ছে, HCFC, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, সেটাকে ফেজ আউট করতে বলা হয়েছে। আর বেনজিনটা কি, এটা একটা কেমিস্ট্রির মলিকিউল, এটা কিন্তু বেশি পরিমাণে হয়ে গেলে এটা কিন্তু কার্সিনোজেনিক এলিমেন্টও ক্রিয়েট করতে, মানে সৃষ্টি হতে পারে, ইভেন মানুষের ক্যান্সারও সৃষ্টি করতে পারে, কিন্তু সিলিকোসিস সিলিকার জন্যই হয়। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 29, নয়েজ পলিউশন এক্সিডেড ইফ 80 to 100। এবার এটাকে কেন বলা হয়েছে, অনেক সময় দেখবে যখন মাইক বাজে তার ডেসিবেলটা অনেক সময় 80 থেকে 85ও হয়ে যায়, তার পাশ দিয়ে যাচ্ছ, সেরকম কিছু হচ্ছে না, 50-60 তো হচ্ছেই না, আর অপশন ডি এটা তো হবেই না। তো অপশন বিতে যেহেতু 50 আছে এটাও হচ্ছে না, বি আর ডি এলিমিনেটেড। এবার 70 to 75, 80 to 100। এবার আমরা দেখতে পাচ্ছি কি, যে সব থেকে মান বেশি কার রয়েছে, 80-র। 70 to 75 অনেক সময় কি হয়, যখন আমরা হয়তো এই যে বললাম বিয়ে বাড়িতে গান বাজনা বাজছে, এগুলো কিন্তু 75-78ও হয়ে যায়। খুব মানে অনেকগুলো এক জায়গায় খেলা হচ্ছে, গ্রামে যেরকম ইন্টার ক্লাব টুর্নামেন্টগুলো হয়, অনেকগুলো মাইক লাগানো রয়েছে, 80, 85, 90ও হয়ে যায়। বাট 100 যখন হয়ে যাবে তখন তুমি ওটা, পলিউশন কখন হচ্ছে নয়েজের, যদি ওটা 102, 103 হয়ে যায় না, ইমিডিয়েট তোমার মনে হবে আর সহ্য করা যাচ্ছে না। ওই 80 থেকে 90-এর মধ্যেও তুমি হয়তো ঘন্টাখানেক দাঁড়াতে পারবে, কিন্তু 103-এর মধ্যে তুমি আর দাঁড়াতে পারবে না, তখন মনে হবে এবার যতক্ষণে পারি এখান থেকে চলে যাই। তো অপশন এ ইজ রাইট। অবভিয়াসলি আমি একটা, আই থিঙ্ক যখন পলিউশন দিয়েছিলাম আমি ওখানে টেবিলে মেনশনও করে দিয়েছিলাম যে মোর দ্যান 80 ডেসিবেল ইজ হার্মফুল ফর এনি লিভিং বিং। কোয়েশ্চেন নাম্বার 30, এটা আমার মিস্টেক, ঠিক আছে, এটা যারা যারা ইন্ডিয়ান ওশেন ভেবেছো যে এটা নেই, এটা যারা ঠিক করেছো অবভিয়াসলি কারেক্ট, ডেজার্ট ভেবে যারা ঠিক করেছো তারাও কারেক্ট করেছো। দ্য নেক্সট 31 কি বলেছে, যে কার্টাজেনা প্রোটোকল আর নাগোয়া প্রোটোকল আর
টু ডেভেলপমেন্টাল প্রোগ্রাম আন্ডার সিবিডি, কারেক্ট। সিবিডির আন্ডারে বলা হয়েছিল যে নাগোয়া আর কার্টাজেনা আসবে। কার্টাজেনাতে কি বলা হয়েছিল, যে লিভিং মডিফাইড অর্গানিজম লাইক টমেটো, ব্রোকলি, এগুলোকে মডিফাই করা হচ্ছে, এগুলো মডিফাই করে বিভিন্ন কান্ট্রির মধ্যে ঠিকঠাকভাবে দেওয়া হবে, শেয়ার করা হবে। আর নাগোয়া প্রোটোকলে বলা হয়েছিল জেনেটিক রিসোর্স অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইকুইটেবল শেয়ার অফ ইট, দিস পার্টিকুলার ফেয়ার অ্যান্ড ইকুইটেবল, ঠিক দামে মানে অ্যাফোর্ডেবল প্রাইসে, অ্যান্ড যাতে সমস্ত কান্ট্রি অ্যাক্সেস করতে পারে, এটা বলা হয়েছিল নাগোয়া প্রোটোকলে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ঠিক করেছো, ওয়েল ডান। আর যারা যারা ভুল করেছো আর একবার একটু রিভাইজ করে নেবে। 32, হোয়াট ইজ লিউকেমিয়া, সবাই ঠিক করেছো একজন ছাড়া, ব্লাড ক্যান্সার, এক্স্যাক্টলি। লিউকওয়ার্ম ওয়াটার ইন প্যাসিফিক ওশান, এক্ষেত্রে কোনো কাজের নয়, এগুলোকে ধর্তব্যের মধ্যেই আসছে না, আর ভাইরাস ব্যাকটেরিয়া নয়। কোয়েশ্চেন নাম্বার 33, এল নিনো ইজ মাচ ফেভারেবল ফর ইন্ডিয়ান মনসুন, যারা যারা এটাকে ঠিক করেছো। আমি প্রথম দিন থেকে বলে আসছি, যখন আমি এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, এল নিনো মানে ইন্ডিয়ান মনসুনের শত্রু, লা নিনো ইজ ফেভারেবল ফর ইন্ডিয়ান মনসুন। নেক্সট টাইম থেকে যেন আর ভুল না হয়। কোয়েশ্চেন নাম্বার 34, ডিউ টু এল নিনো which place receive abundant rainfall? It is পেরু। যারা আফ্রিকা করেছো, না, এল নিনো যদি না হতো তখন দেখা যাচ্ছে এই ইন্ডিয়ান ওশানের আশেপাশে বা আটলান্টিক ওশানের ইস্টার্ন পার্টে বৃষ্টি হতো। এল নিনো আসার জন্য এই এলাকাটায় বৃষ্টি হয় না। হ্যাঁ বলো। না, মেক্সিকো কেন নয়? ল্যাটিন আমেরিকার দেশ বলতে আমি মেক্সিকো করে দিয়েছিলাম, মেক্সিকোটা কেন হলো না বলতাম। তোমার ওটা মানে পেরুভিয়ান কোস্টে বেশি হয়, মেক্সিকো কোথায়, কত দূরে, কোন উপরে, সেই নর্দার্ন ইউএসএতে, মানে নর্দার্ন আমেরিকাতে। অ্যাবান্ডেন্ট রেনফল তো পেরুতে যাবে, তারপরে যখন হাওয়াটা আরো যাচ্ছে উপর দিকে, তার তো যে ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি সেটা তো কমতে আরম্ভ করবে। আজকে ধরেই নিচ্ছি যে আমি ইন্ডিয়াতে রয়েছি আর একজন শ্রীলঙ্কাতে রয়েছে, বা সব থেকে ভালো উদাহরণ, যখন সাইক্লোন হয়, এটা কিন্তু সবারই লাইমলাইটে থাকে। আচ্ছা বলো, যখন সাইক্লোন হয়, যদি সাইক্লোনটা ওড়িশা থেকে ভারতবর্ষের, যদি শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষের দিকে আসে, তাহলে কোথায় বৃষ্টিপাত বেশি হবে? শ্রীলঙ্কাতে। তার কারণ কি, যে শ্রীলঙ্কাতে যখন ওটা থাকবে তখন তার ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি বেশি হবে, অ্যাবান্ডেন্ট রেনফল হবে। তার মানে এই নয় যে ভারতের রেনফল কম হবে, মানে হবে না, হবে, বাট সেই ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি অফ দ্যাট পার্টিকুলার রেন, মানে ক্লাউড, ওটা না থাকার কারণে ভারতবর্ষে শ্রীলঙ্কার থেকে কম হবে। ঠিক এইভাবেই এল নিনোতে পেরুতে যখনই তোমার ওয়াটার কারেন্টটা যাচ্ছে, পেরুতে ও যখন আগে বৃষ্টিপাত ঘটাচ্ছে তখন ও অ্যাবান্ডেন্ট রেনফল ক্রিয়েট করছে, ও যখন আস্তে আস্তে এগোচ্ছে। মেক্সিকো তো তুমি দূরে ছাড়ো, সামান্য তো দূরে হচ্ছে ফ্রেঞ্চ গুয়াইনা, ইকুয়েডর, ওখানে এই পরিমাণ মতো বৃষ্টিপাত হয় না। তো মেক্সিকো তো আলাদা কান্ট্রি, তার মাঝে আর একটা মানে হচ্ছে তোমাকে একটা পুরো প্যাসেজ পেরিয়ে যেতে হয়, সেই জন্য পেরু। আর অ্যাবান্ডেন্ট রেনফল পেরু, যদিও বা রেনফল মেক্সিকোতে হয় সেটা খুবই সামান্য, সেটা অ্যাটলিস্ট অ্যাবান্ডেন্টের মধ্যে পড়ে না। বোঝা গেল? 35 সবাই ঠিক করেছো, যারা বায়োম্যাগনিফিকেশন করেছো। আমি কি বলেছিলাম বায়োম্যাগনিফিকেশনের একদম ঠিক সিকোয়েন্স, যেখানে ফুড চেন থাকবে বা ফুড ওয়েব দেখবে সেখানে বায়োম্যাগনিফিকেশন করবে। আদারওয়াইজ যখন দেখবে যে অ্যাকিউমুলেট করছে কিছু, তখন সেটা অ্যাকিউমুলেশন হবে। যদি এখানে বলতো যে হ্যাঁ, লিভিং বিং অ্যাকিউমুলেট সাবস্টেন্স হুইচ আর হার্মফুল অ্যান্ড দেন ইট ইজ গোয়িং থ্রু দ্য সেভারাল ফুড চেন, তখন এটা বায়োম্যাগনিফিকেশন হতো। কিন্তু এখানে যেহেতু এই ফুড চেনের ব্যাপারটা বা বেড়ে যাওয়ার ব্যাপারটা এখানে বলেনি, তাই জন্য এটা বায়ো অ্যাকিউমুলেশন হবে। বায়ো পাইরেসি কি? এটা হচ্ছে জৈব পাইরেসি মানে ডাকাতি। জৈব ডাকাতি মানে হচ্ছে ধরে নাও এই কান্ট্রির রেড পান্ডা শুধুমাত্র দার্জিলিংয়ে ফেমাস। এবার আমরা কি করলাম, রেড পান্ডাটাকে পোচিং করে নিলাম, মানে মারলাম না, নিয়ে চলে গেলাম। আমার কান্ট্রিতে এতই ভালো সমস্ত কিছুর ফেসিলিটি যে দেখা যাচ্ছে রেড পান্ডাকে আমি এত ভালো মানে সুযোগ সুবিধা দিচ্ছি যে ইন্ডিয়াতে বাড়তে পারছিল না সে ওখানে গিয়ে বেড়ে গেল। তার মানে কি ওখানে জৈব বৈচিত্র্য সে বাড়িয়ে দিল, কিন্তু কি সঠিক অনুপাতে তো নিয়ে যাওয়া হয়নি।
সাইটস অনুযায়ী রেড পান্ডা হচ্ছে আলটিমেট সুরক্ষা গ্রহণ করে, তুমি ওকে ট্রেড করতে পারবে না, তো তুমি পাইরেট করে নিয়ে গেছো ওকে, এটা হচ্ছে বায়োপাইরেসি। দ্য নেক্সট ইজ 36 লার্জেস্ট সোর্স অফ ওয়াটার পলিউশন ইন মেজর রিভার, লার্জেস্ট পলিউশন আনট্রিটেড সিওয়েজ, এটা আগেও করিয়েছি যে আনট্রিটেড সিওয়েজ হবে। রিলিজিয়াস প্র্যাকটিসকে ছেড়ে দাও, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, সেটা যদি বায়োডিগ্রেডেবলই হয় তাহলে সেটা কি করে পলিউট করছে, তাও আবার ওয়াটারে, আর অল অফ দ্য অ্যাবাভ তো হবেই না। আনট্রিটেড সিওয়েজ ইজ দ্য কারেক্ট আনসার, মনে রাখবে এটা, পরীক্ষায় এসছে, অনেকবার রিপিট হয়েছে, স্টেটেও এসছে। Which of the following, question number 37, which of the following are cause Minamata disease? I think যারা ক্লাসে ছিলে সবাই ঠিক করেছো, M for Minamata, M for Mercury। জিঙ্ক থেকে এখনো পর্যন্ত কোনো ডিজিজের সম্ভাবনা নেই, ক্যাডমিয়াম থেকে ইটাই, আর্সেনিক থেকে ব্ল্যাকফুট ডিজিজ। Question number 38, recently launched air quality index, which of the following pollutant is not included? এটার আনসার সিএফসি হবে, এটা চারটাকে মনে রাখতে হবে। আর এলিমিনেট করার তো আমি কিছু পাচ্ছি না, বাট তোমরা একটা জিনিস খেয়াল করবে, সিএফসি কিন্তু এয়ার পলিউট খুব একটা করছে না, ওর একটাই কাজ গিয়ে ওজোন লেয়ারকে ধ্বংস করা। তুমি দেখবে এত যে পড়েছো যে পলিউশনের নাম পড়েছো, বাট সিএফসি কে কি পলিউটেন্ট হিসেবে পেয়েছো, যে সে ওজোন লেয়ারকে গিয়ে ধ্বংস করে। এবার হচ্ছে কি ইন্ডিয়াস রিসেন্টলি লঞ্চড এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এটা মনে হয় আমি তোমাদেরকে পাঠাইনি, তাই জন্যই অনেকে ভুল করেছো, এই চারটা আমি আজকে পাঠিয়ে দেবো তোমাদেরকে। কার্বন মনোক্সাইড আছে, PM 2.5, 10 দুটোই আছে, ওজোনও রয়েছে, ইভেন বেনজিন, আর্সেনিক, লেড অ্যাড করা হয়েছে, সিএফসি নেই। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডও নেই, আমি পাঠিয়ে দিচ্ছি চারটা, মনে রাখা তো সম্ভব নয় এত। 39, which of the following activity measure global water consumption? এগ্রিকালচার, ইয়েস। ট্রান্সপোর্টেশন নয়, সব বলছে মেজর গ্লোবাল ওয়াটার কনজাম্পশন। এখনো অনেক জায়গাতে দেখবে ট্রান্সপোর্টেশন, আমরা এখনো ভাবি যে কিভাবে ট্রান্সপোর্টেশন এত এই জায়গাটাতে দুর্গম হতে পারে। সোজা কথা, আমাদের গ্রামের সকাল 6টায় একটা বাস যায়, সেই বাসটা আবার রাত 9টায় ফেরে, একটা বাসের উপর ডিপেন্ড করতে হয় আমাদেরকে। কিন্তু এগ্রিকালচার, পুরো গ্রামটাই তো চাষিদের, তাহলে কোনটা বেশি ওয়াটার কনজাম্প করবে? এগ্রিকালচার। নেক্সট, দ্য লাস্ট কোয়েশ্চেন, ডোমেস্টিক ইউজ কেন নয়? মানে এটা আমি পিওয়াইকিউ তে করেছিলাম, ভুলটা করেছি, এটা আমি গাধা বলে, সেটা আমি বুঝেছি, কিন্তু এটা ডোমেস্টিক ইউজ আমার তখন মাথায় এসেছে, এটা ডোমেস্টিক ইউজটা কেন নয়? ডোমেস্টিক ইউজের থেকেও বেশি হয়ে যায় এগ্রিকালচারের পরিমাণটা না। তুমি আজকে ডোমেস্টিক ইউজ করছো সমস্ত কিছু, আজকে পুরো যে বাড়িতে আজকে ডোমেস্টিক যে কাজটা হলো, আজকাল আমাদের বাড়িতে সবার বাড়িতে ট্যাঙ্ক রয়েছে, তো মোটর রয়েছে। আমার বাড়িতে যেটা হয়, আমরাও তো ডোমেস্টিকভাবে কাজকর্ম করি, আমাদের এক ট্যাঙ্ক জল 1.5 দিন যায়, ওই সেম এক ট্যাঙ্ক জল কিন্তু তারও ডবল লাগবে এগ্রিকালচারে, একটা পুরো হেক্টর এলাকায় চাষ করতে গেলে। তাহলে ডোমেস্টিক ইউজটা বেশি না ওখানকার ইউজটা বেশি? এগ্রিকালচারে বেশি। বা তুমি হয়তো তোমার এটা তো মানে এলিমিনেশন টেকনিকটা কাটছে না, মানে আপনি যেটা বলেছিলেন আমার মাথায় তখন এলিমিনেশন টেকনিক দুটোর মধ্যেই চলছিল, যে যেটা চললো যে এগ্রিকালচার সব এলিমিনেশন টেকনিক যেখানে অ্যাপ্লাই হবে সেখানে করা উচিত, যেখানে হবে না তো সেখানে এলিমিনেশন টেকনিক অ্যাপ্লাই করে লাভ নেই। ডোমেস্টিক ইউজ হবে না, কারণ হচ্ছে এগ্রিকালচার করতে গেলে একটা বিশাল পরিমাণে জল লাগে, সেটা আমরা সবাই জানি। ডোমেস্টিক ইউজে কত সামান্য পরিমাণ জল লাগে। না কিন্তু সব না, জায়গায় ডোমেস্টিক ইউজে ও যেটা বলতে চাইছে যে ডোমেস্টিক, সাপোজ ধরেই নিচ্ছি, মানে রোহিতের যেটা প্রশ্ন, যে ডোমেস্টিক ইউজ, দেখো আমি যে কাজটা করছি, আমি ধরেই নিচ্ছি আজকে যে আমি তাঁত বুনি, এটাও আমার ডোমেস্টিক পারপাস, কিন্তু আমি যেটা ওকে বোঝাতে চাইছি তোমাকে সেটা হচ্ছে তুমি ডোমেস্টিক অ্যামাউন্টে, আমি সেজন্যই ছোট উদাহরণ দিলাম যে আমার গোটা বাড়িতে যদি এক ট্যাঙ্ক জল লাগে, ধরে নিলাম 600 লিটারের জল, 600 লিটার আজকে আমার সারা দিন চলে গেল, কিন্তু আজকে সারা দিনে তোমার কত লিটার জল, 600 লিটারের অনেক বেশি জল এগ্রিকালচারে লাগলো। বাট ঠিক আছে, এটাও তোমার বুঝতে অসুবিধা হলো। একটা গ্রামে 100টা ঘর রয়েছে, ওই 100টা ঘরের অনেক বেশি কিন্তু জমির পরিমাণ রয়েছে, প্রত্যেকটা জমিতেই চাষ হচ্ছে আর প্রত্যেকটা জমিতেই জল লাগছে। আমরা বলছি ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়ার উদাহরণে দিচ্ছি, ইন্ডিয়া ইজ সারপ্লাস অফ ফুড আজকের দিনে দাঁড়িয়ে। কেন? ঠিক আছে, কোনো না কোনোভাবে আমরা গ্রিন রেভলিউশন করছি, সব করছি, বাট উইদাউট ওয়াটার ইজ ইট পসিবল? প্রচুর পরিমাণে জল নিচ্ছি,
আর শুধুমাত্র এই নয়, আমরা অনেক কোয়েশ্চেন সলভ করেছি এভাবে, মনে করে দেখো অনেকবার একটা কোয়েশ্চেন সলভ করেছি, দ্যাট ইজ গ্রাউন্ড ওয়াটার কনজাম্পশন। গ্রাউন্ড ওয়াটার কনজাম্পশনেও কিন্তু এগ্রিকালচার আগে, কারণ ওটা মিষ্টি জল। এবার আরো একটা ভালো উদাহরণ দিচ্ছি। যখন আমরা যে সমস্ত ডেভেলপড কান্ট্রিগুলো রয়েছে বা ইন্ডিয়াতেই যে সমস্ত জায়গাতে সাবসিডি ওয়াইজ ডিস্যালিনেশন এই নামে ওয়াটারকে পিউরিফাই করার জন্য একটা টেকনিক বের করা হয়েছে। সবাই আমরা অ্যাভেল করতে পারবো না, বিকজ আমরা সেরকম সিচুয়েশনে নেই, আমাদের পার ক্যাপিটা ইনকাম অনেক কম। ডিস্যালিনেশন মানে হচ্ছে স্যালাইন ভাবটাকে কমিয়ে আনা, নোনা ভাবটাকে কমানো। এবার যখনই ওই ডিস্যালিনাইজেশন করে দেব, তখন কিন্তু এটা ডোমেস্টিক ইউজের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। ধরে নিলাম পিএইচ 7, আই মিন যেটা আমাদের নর্মাল পিএইচ করা দরকার সেটা হচ্ছে 6.5 থেকে 7.5। অনেক যারা জিওগ্রাফি পড়েছো, অনেক সময় আমরা একটা জিনিস খেয়াল করি, বিভিন্ন মানে পার্টিকুলার ক্রপের ক্ষেত্রে এর থেকে বেশি জল হলে চলবে না, এর বেশি উষ্ণতা হলে চলবে না, এই পিএইচ এর বেশি পিএইচ জল হলেও কিন্তু চলবে না। গড়িয়ায় আমরা যারা থাকি, ওই জলটা আমরা খেতে পারি না, মুখ ধোয়ার সময় আমাদের মনে হয় যে এটা খুবই নোনতা, আমরাও নিতে পারছি না। দেন একটা গাছ কিভাবে নেবে? ওটা তো আরো সূক্ষ্ম, ওটা তো আমাদেরকে ফল দেবে, ও একদম পিওর, একদম ব্যালেন্সড পিএইচ চাই ও। তো এই কারণে হচ্ছে মেজর গ্লোবাল ওয়াটার কনজাম্পশন এগ্রিকালচারে চাই। তোমার যেটা সমস্যা আমি বুঝতে পেরেছি ডোমেস্টিক ইউজে কেন হবে না, কিন্তু আমাদের যারা মনুষ্য সংখ্যা ডোমেস্টিক্যালি আমরা যেভাবে থাকবো তার থেকে অনেক বেশি অ্যামাউন্ট এগ্রিকালচারাল ল্যান্ড রয়েছে। তো সেই হিসাবে দেখতে গেলে আমাদের সিম্পল কথা, মেজর গ্লোবাল মানে কনজাম্পশন এগ্রিকালচার ল্যান্ডই করবে। বোঝা গেল? হ্যাঁ মানে আমার যুক্তিটা একটু অন্য ছিল, আপনি পড়িয়ে নিন, আমি তারপরে বলবো। না আর এইটাই কোয়েশ্চেন রয়েছে, তুমি বলো, মানে 40টাই তো। মানে আমার যুক্তিটা এটা ছিল ম্যাম, আমি এটা জানতাম যে এগ্রিকালচার মানে পিআই তো পড়েছে, কিন্তু যেহেতু মানে শিওর ছিলাম না যে ম্যাম, আমি যেটা ভেবেছিলাম যে এগ্রিকালচার তো সব জায়গায় চাষ হয় তা না, কিন্তু ডোমেস্টিক এখানে গ্লোবাল, আমার কথাটা মেনলি গেল, যদি ইন্ডিয়া বলতে আমি গ্যারান্টি দিলে এগ্রিকালচার করতাম, কিন্তু যদি গ্লোবাল বলেছে সব বিশ্বের সব জায়গায় চাষ হচ্ছে তা না, আফ্রিকার কোনো সাউথ আফ্রিকার সব জায়গায় চাষ হচ্ছে সেটা সম্ভব না, তো ডোমেস্টিক্যাল ইউজ তো সকলে করছে, সেই হিসেবে মানে এখানে গ্লোবাল ইউজ বলেছে, সেই হিসেবে আমি এবার এখানে আমি একটা তোমাকে কথা বলছি, তুমি আফ্রিকার যে সমস্ত কান্ট্রিগুলোর উদাহরণ দিচ্ছ তারা কারা? ঘানা, নাইজের, আলজেরিয়া সাদার্ন পার্ট, আফ্রিকার সাদার্ন পার্ট, যে সমস্ত আই মিন ইজিপ্টের নর্দার্ন পার্ট, যেগুলোতে আই মিন সাহারা ডেজার্ট রয়েছে, সেগুলোতে কি করে চাষ হবে? আর চাষ কারা করবে? মানুষই তো থাকবে না, তো চাষ কারা করবে? ডোমেস্টিসাইজেশনই ওখানে হয়নি, তাহলে চাষ কি করে হবে? অস্ট্রেলিয়ার কথা ভাবো, যারা যে জিওগ্রাফি পড়েছো বা যারা পড়ছো তারা অনেক সময় দেখবে অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম পপুলেশন কোথায় থাকে? পার্থ, সিডনি, মেলবোর্ন, এই রিজনগুলোতে। কেন? অস্ট্রেলিয়ার একটা বিশাল বড় অ্যামাউন্ট রয়েছে, আই মিন বড় অ্যামাউন্ট ডেজার্টে রয়েছে। আমাদের ইন্ডিয়া, রাজস্থানে যারা থাকে, যেটা হ্যাবিটেবল ল্যান্ড, সেটা উদয়পুর, জয়পুর, থার্ড ডেজার্টের দিকে কতজন থাকে? আর যেখানে থাকবে সেখানে তো খেতেই হবে, এগ্রিকালচার তো করতেই হবে, না করলে খাবে কোথায়? কত এক্সপোর্ট করবে? থোড়ি তারা অত বড় লোক যে এক্সপোর্টের ওপর তারা এত ইম্পোর্ট করবে যে তাদেরকে মানে মেডিসিন, বইপত্র, পড়াশুনো সমস্ত কিছু ছেড়ে শুধুমাত্র খাবার দাবার ইম্পোর্ট করবে। তারা তখন সেখান থেকে মাইগ্রেট করে অন্য জায়গায় চলে যাবে। বোঝা গেল? হ্যাঁ, এবার যদি তুমি বলো তাহলে কলকাতা, তাহলে কলকাতায় তো এত মানুষজন থাকছে, এগ্রিকালচার তো হচ্ছে না। কলকাতার আশেপাশে যে সমস্ত ল্যান্ডগুলো রয়েছে সেগুলোর কথা ভাবো। কলকাতায় যে সমস্ত বড় বড় মলগুলোতে আমাদেরকে খাবার পাওয়া যায়, বা যারা বিক্রি করেন তারা পুরো লিজে দিয়ে দেয়, জমি কিনে মানে ওখানে চাষ করা হয়। বেশিরভাগ জিনিসপত্র আমি যখন দেখি যে বিভিন্ন যখন আমি থাকতাম, মানে আমার যে পিসির বাড়ি সেখান থেকে এনএইচ মানে ন্যাশনাল হাইওয়ে খুব কাছে, সমস্ত কিছু যেত ওখান থেকে। পুরো বড় বড় জমি শুধুমাত্র ওই সমস্ত ডিলারদের নামে যারা হচ্ছে মানে চাষ করতে দিয়েছে। আমরা সবাই লেস খাই, রাইট? যেখানে ফ্যাক্টরিটা রয়েছে সেখানে ধুধু শুধু জনবসতি, কিচ্ছু নেই। আলুগুলো হয় কোত্থেকে? পার্টিকুলার আলু দরকার হয় ওই লেস তৈরি করার জন্য। ওই কেসটা নিয়ে একটা বিশাল ঝামেলা রয়েছে, ইউনিয়ন আই মিন ইউপিওভি, আই থিঙ্ক পেটেন্ট অফ ভ্যারাইটি, ইউনিয়ন কেস অফ পেটেন্ট অফ ভ্যারাইটি, এটা নিয়ে একটা কেস হয়ে গেছিল, চাষি ভার্সেস দ্যাট কোম্পানি। চাষিদেরকে নিয়ে নেওয়া হয়
ওদেরকে এবার বলা হয় এই জমিতে তোমরা শুধু এইটা করবে। ভলেই তোমরা কম সংখ্যক ডোমেস্টিকে ইউজ করো, কিন্তু এগ্রিকালচার ল্যান্ডের যে একটা জিনিস আমি তৈরি করব, সেখানে এত বেশি চাষাবাদ হবে, ফল দেবে, এইখানটাতে জলের উৎপাদন বেশি হবেই। আর তুমি যে উদাহরণটা দিচ্ছ যে সমস্ত জায়গাগুলোতে এগ্রিকালচার হয় না কিন্তু ডোমেস্টিক ইউজ হয়, একটু খবর নিয়ে দেখো, যে সমস্ত জায়গাগুলোর উদাহরণ তুমি দিতে চাইছো সেগুলো ডেজার্ট এরিয়া, সেখানে মানুষ থাকে না, ওখানে মানুষই থাকে না, তো ওখানে এগ্রিকালচারটা হবে কি করে? মানুষ থাকলে তবেই না সে বোধ করবে যে আমাকে খেতে হবে, আমাকে কিছু মানে চাষ করতে হবে। আর কিছু? না ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, সরি। ইটস ওকে। 40, হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর ভোপাল গ্যাস ট্র্যাজেডি? সবাই ঠিক করেছো আশা করছি আমি। মিথাইল আইসোসায়ানেট। ক্লোরিন কার্বাইড, নো, এটা নয়। তারপরে হচ্ছে তোমার সিএফসি এক্সপ্লোশন, এটা শুধুমাত্র ওজনই ধ্বংস হয়, বেনজিনের সঙ্গে কোনোভাবেই রিলেটেড নয়, এখনো পর্যন্ত কোনো নিউজ আসেনি যেটা বেনজিনের জন্য হয়েছে। আর বেনজিন, হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখবে, যদি কখনো কোয়েশ্চেনে পাও যে বেনজিন ক্যান অ্যাক্ট অ্যাজ কার্সিনোজেন, ইয়েস, ইট ইজ রাইট। লেড ক্যান্সার সৃষ্টি করে না, ডিসলেক্সিয়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে হার্ম করে। পেস্টিসাইড কথা যদি এখানে কখনো কোয়েশ্চেনে আসে যে পেস্টিসাইড ক্যান্সার সৃষ্টি করে, সবসময় মাথায় আগে আনবে ডিডিটি, যে হ্যাঁ ডিডিটিও একটা পেস্টিসাইড, এটা ক্যান্সার সৃষ্টি করতে পারে না, পারে। মাথায় সবসময় আগে এটা আনবে না যে হ্যাঁ এখন তো অনেক রকম অর্গানিক সার চলে এসছে। অর্গানিক সার এসছে যেমন, আমরা কিন্তু কেমিক্যাল সারগুলোকে এখনো পুরোপুরি এলিমিনেট করে দিইনি। সুতরাং ডিডিটি এখনো পর্যন্ত পরিবেশে রয়েছে, পেস্টিসাইড হিসেবে ইউজ হচ্ছে, আর ওটা কার্সিনোজেনিক এলিমেন্ট। বুঝতে পারলাম? ইয়েস ম্যাম। ওকে, অল দ্য বেস্ট যারা যারা 80% অ্যাবভ মার্কস করেছো, আর যারা করতে পারোনি একটু ভালো করে মন দিয়ে পড়ে নাও, এমন কিছু কঠিন নয় এগুলো। হয়তো তোমরা জিজ্ঞেস করে নাও যারা যারা স্কোর করেছে, একদম পাতি, জাস্ট ক্লাসে ছিল, পড়েছে, একদম যে খুব ঘন্টার পর ঘন্টা বসে পড়তে হবে, নো। আর আমি যেটা বারবার মনে করাতে চাইছি, কোয়েশ্চেনটাকে খেয়াল করবে, ওরা তোমাকে হাইলাইট করে দেবে না যে এটা ইনকারেক্ট বলে এটা বোল্ডে থাকবে, রেড কালারে থাকবে তোমাদের অ্যাটেনশন শিক করার জন্য, নো। ওরা এটাই চায় যে কিভাবে এলিমিনেট করব। 6%কে নেবে, তার মানে তো 94%কে এলিমিনেট করবে না। ইটস দ্য গেম অফ এলিমিনেশন। প্রশ্ন কঠিন সোজা কোনো ম্যাটার করে না, কঠিন হলে কাট অফ কমবে, সোজা হলে কাট অফ বাড়বে। ডিসাইড কি আমাকে ওই 6%-এর মধ্যে থাকতে হবে, ব্যাস, আর কিছু না। খুব অল্প পরিমাণ এনভায়রনমেন্ট পড়তে হয়, কিন্তু একটু বুঝে পড়তে হয়, সেই জন্যই একটা ক্লাসের দরকার। ঠিক আছে, হয়েছে। কোথাও কোনো সমস্যা হলে যদি আমি লিখে সাহায্য না করতে পারি বা মনে হয় যে লিখে বুঝতে পারছি না, আমাকে ফোন করতে পারো, আমি জবাব দিতে পারবো, কিন্তু 5টার পরে, মানে 6টার পরে সন্ধ্যাবেলা, তাহলে আমার একটু সুবিধা হয়। আর যদি মনে হয় যে হ্যাঁ আমি লিখেই বুঝতে পারবো, দেন মেসেজ করে দেবো, আমি আনসার করে দেবো। আর পরের সপ্তাহে আরও 40টা কোয়েশ্চেন আমি রেডি করছি, পরের সপ্তাহে আর একটা পরীক্ষা হবে, বি রেডি ফর ইট। তো আজকে তাহলে শেষ করি, গুড নাইট। ম্যাম নেক্সট কবে হবে আপনার ক্লাস আবার? আমার ক্লাস তো আবার আগামী বৃহস্পতিবারে হবে, ম্যাথ শুরু করবো আমরা। ঠিক আছে, ওকে। আমরা নাম্বার সিস্টেম, হ্যাঁ ম্যাথে আমরা নাম্বার সিস্টেম থেকে শুরু করব। একটা মানে জাস্ট ছোটোখাটো ইন্ট্রোডাকশন দেবো, বাট পার্সেন্টেজটা আমি চেষ্টা করব শুরু করার, ঠিক আছে? বা তোমাদের সঙ্গে আলোচনা যে কোনটা করলে ভালো হয়। হ্যাঁ, এখন যখন আছোই, পার্সেন্টেজ কি শুরু করব নাকি স্কোয়ার, কিউব, প্লাস মাইনাস, ইন মাল্টিপ্লিকেশন, এগুলো শুরু করব? আমার অসুবিধা নেই ম্যাম। ওকে, এনিওয়ান এলস? যেটা দিয়ে শুরু করলে আমাদের প্রথম দিন বুঝতে সুবিধা হবে, মানে প্রথমে যদি ডিমোটিভেট হয়ে যায় তাহলে তো আর মানে বুঝতেই পারবো না। তো যেটা এই দিয়ে তো, করলে সুবিধা হবে। ডিমোটিভেট হওয়ার কি আছে? তোমাদের এটা পরীক্ষায় আসবে, ডিমোটিভেট হলেও পরীক্ষায় আসবে, না হলেও আসবে। দ্যাট ইজ নো না, কিন্তু স্কোপ মানে অফ একদম প্রথম থেকেই পারছি না, এটা খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে সে যাবে। তো সেই অবশ্যই সময় বুঝতে যদি পেরেছি। আপনার মতো- তো এটাই তো মোটিভেশন, যে তাহলে আমাকে তো রেস থেকে বেরিয়ে আসতে হবে। যে ডিমোটিভেট এটা কখন হয়? এই যে তুমি বলছো যে প্রথম থেকেই পারছি না, এই মনোভাবটাই আসবে না। না, একটা জিনিস পিছন থেকে ট্রিগার করবে যে আমার জায়গা নেওয়ার জন্য পিছনে আরো লোকজন দাঁড়িয়ে আছে, আমি বাঁচলাম মরলাম কোনো কেয়ার নেই তাদের। আমি কমে যাওয়া মানে একটা কম্পিটিটর কমে যাওয়া, দ্যাটস ইট। এখানে এই একটা কম্পিটিশনে তোমার লাইফটা লাইফ নয়,
জাস্ট আ কম্পিটিটর, দ্যাট ইজ ইউর আইডেন্টিটি। আমরা তাহলে স্কোয়ার কিউব এগুলো দিয়ে স্টার্ট করি, এটা সহজ যেহেতু হবে আমার মনে হচ্ছে। ওকে, সো চলো আজকে তাহলে শেষ করি। গুড নাইট। গুড নাইট ম্যাম। Good night, ma'am. গুড নাইট।